বিজ্ঞান ও প্রযুক্তির জয়যাত্রার পথে মানুষ পৌঁছে গেছে মহাকাশে, কিন্তু প্রতিটি অভিযানের সঙ্গেই থাকে চ্যালেঞ্জ, থাকে বিপদ। জ্ঞানচর্চার আজকের ভিডিওতে আমরা জানব সেই গল্প যেখানে দুই নভোচারী মাত্র ৮ দিনের একটি মিশনে গিয়েছিলেন, কিন্তু পৃথিবীতে ফিরতে লেগে গেল ৯ মাস। কিভাবেই ঘটল এই ঘটনা, কেন তারা এতদিন মহাকাশে আটকে ছিলেন? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। ৫ জুন ২০২৪ নাসা এবং বোয়িংয়ের যৌথ উদ্যোগে স্টারলাইন ক্যাপসুল উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয়। এই ক্যাপসুলটি মূলত একটি টেস্ট মিশনের জন্য তৈরি করা হয়েছিল, যা ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীদের পরিবহনের জন্য ব্যবহৃত হবে। নভোচারীদের মধ্যে ছিলেন সুনিতা উইলিয়ামস, যিনি একজন অভিজ্ঞ মহাকাশচারী এবং তার সাথেও তিনি বেশ কয়েকবার মহাকাশে ভ্রমণ করেছেন, এবং সাথে আরও ছিলেন বুচ উইলমোর। আইএসএস মিশনে দীর্ঘদিন কাজ করেছেন তিনি এবং অত্যন্ত দক্ষ একজন নভোচারী। বিকেল ৩:১৫ কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে অ্যাটলাস ৫ রকেট দিয়ে স্টারলাইন ক্যাপসুল উৎক্ষেপণ করা হয়। মাত্র ১২ মিনিটের মধ্যে ক্যাপসুলটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। কয়েক ঘন্টা পর এটি আইএসএস এর সঙ্গে সফলভাবে ডক করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু কল্পনাও করেনি যে এটি একটি দীর্ঘ বন্দিদশা শুরু হতে যাচ্ছে। সুনিতা ও বুচ যখন আইএসএস এ পৌঁছালেন তখন নাসা এবং বোয়িং তাদের স্টারলাইন ক্যাপসুলটি পরীক্ষা করতে শুরু করে, কিন্তু একটি গুরুতর সমস্যা ধরা পড়ে। নাসা দেখতে পায় যে স্টারলাইনের প্রপালশন সিস্টেম বা থ্রাস্ট সিস্টেমে বেশ কয়েকটি ত্রুটি রয়েছে। প্রথমটি হয়েছে হিলিয়াম লিক। ক্যাপসুলের জ্বালানি ব্যবস্থায় হিলিয়াম লিক পাওয়া গেছে। ক্যাপসুলের ৫টি থ্রাস্টার কাজ করা বন্ধ করে দিয়েছে, এবং ক্যাপসুলের এই অবস্থায় নভোচারীদের পৃথিবীতে ফেরানো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বোয়িং এবং নাসা তখন ঘোষণা করে, আমরা স্টারলাইনের সমস্যা মেরামত না করা পর্যন্ত নভোচারীদের মহাকাশে রাখতে বাধ্য হচ্ছি। এই ঘোষণার পর থেকে শুরু হয় এক অনিশ্চিত যাত্রা। নভোচারীরা স্থির থাকেন আইএসএস এর মধ্যেই, যেখানে তাদের দৈনন্দিন জীবন চলতে থাকে মাইক্রোগ্র্যাভিটি গবেষণা, পৃথিবীর জলবায়ু পর্যবেক্ষণ, দৈনন্দিন ব্যায়াম এবং যোগাযোগের মাধ্যমে। নাসা বারবার চেষ্টা করলেও স্টারলাইনের সমস্যা সমাধান করতে পারেনি। বোয়িং এর ইঞ্জিনিয়াররা জানান যে ক্যাপসুলটি মেরামত করে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব নয়। এদিকে সময় অনেক কেটে যাচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে নভোচারীরা ধৈর্যের পরীক্ষা দিতে থাকে। নাসা তখন সিদ্ধান্ত নেয় যে তাদের অন্য ক্যাপসুলের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। শুরু হয় পৃথিবীতে ফিরে আসার অভিযান। নাসা ঘোষণা করে যে স্পেস এক্স ক্রিউ ড্রাগন ফ্রিডম ক্যাপসুলটি ব্যবহার করে এই দুই নভোচারীকে ফিরিয়ে আনা হয়। ১৭ মার্চ ক্রিউ ড্রাগন আইএসএস এর দিকে যাত্রা শুরু করে। ১৮ মার্চ এটি সফলভাবে আইএসএস এর সঙ্গে যুক্ত হয়। নভোচারীরা তাদের ক্যাপসুলে প্রবেশ করেন। ১৮ মার্চ সন্ধ্যা ৫:৫৭ ক্রিউ ড্রাগন সফলভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। কয়েক মিনিট পরে এটি ফ্লোরিডার উপকূলে স্প্ল্যাশ ডাউন করে। উদ্ধারকারী দল দ্রুত গিয়ে নভোচারীদের নিরাপদে বের করে আনে। নাসা ঘোষণা করে, আওয়ার অ্যাস্ট্রোনটস আর সেফ। ভারত এবং যুক্তরাষ্ট্র তাদের পরিবার এবং ভক্তরা সেই মুহূর্তেই উদযাপন শুরু করে। এই ঘটনায় ৩টি বড় প্রভাব রয়েছে। সেটি হচ্ছে, বোয়িং এর জন্য এটি ছিল এক বিরাট ধাক্কা। নাসা ভবিষ্যতে বোয়িং এর উপর নির্ভরতা কমাতে পারে। স্পেস এক্স এর জয়যাত্রা শুরু হয়। ইলন মাস্কের স্পেস এক্স আরও শক্তিশালী হয়ে উঠেছে। মহাকাশ গবেষণায় এখন নতুন পরিকল্পনা দরকার। নাসা ভবিষ্যতে মহাকাশ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ৯ মাসের দীর্ঘ মহাকাশ অভিযান আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মহাকাশে যেতে যতটা প্রযুক্তি দরকার, তার চেয়ে বেশি দরকার ধৈর্য, সংকল্প এবং দলগত কাজের দক্ষতা। নাসা ও স্পেস এক্স একসঙ্গে কাজ করেছে এবং অবশেষে এই দুজন নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরতে পেরেছে।